হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো ওয়েলকাম টু প্রয়াস স্টেপ টেকনিক্যাল চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে ডাব্লিউপি এসআই প্রদি এবং হচ্ছে ডাব্লিউপি মেন্স ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ মেন্সের জন্য হচ্ছে প্র্যাকটিস সেট হচ্ছে 52। এখানে মিলে আমরা 15টা কোশ্চেন ডিসকাশন করবো। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সাম ডাব্লিউপি এসআই এবং এক্সাইজ মেন্স ডাব্লিউপি মেন্সের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে। এক ডিম বিক্রেতা কিছু পরিমাণ ডিম ক্রয় করলো। সে যদি ডিমগুলি প্রতি ডজন হচ্ছে 12 টাকা দরে বিক্রয় করে তবে সে হচ্ছে 32 টাকা লোকসান করবে। কিন্তু যদি সে প্রতি ডজন 16 টাকা দরে বিক্রয় করে তবে তাতে হচ্ছে 32 টাকা লাভ করবে। সে কত ডজন ডিম ক্রয় করেছিল? ফার্স্ট অফ অল দেখো, আমরা ধরে নেব যে সে ব্যক্তি হচ্ছে এক্স ডজন ডিম ক্রয় করেছিল। তাহলে 12 টাকার দরে সে যদি বিক্রি করে থাকে তাহলে সে কত টাকা পাবে? 12 ইন্টু এক্স, এত টাকা পাবে বিক্রয় মূল্য। কিন্তু তাতে তার 32 টাকা কী হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে যদি 12 এক্সের সাথে আমরা 32 যদি যোগ করি তাহলে এটা আমরা বলতে পারি তার হচ্ছে ক্রয় মূল্য। সেমভাবে যখন সে 16 টাকা দরে বিক্রি করেছে প্রতি ডজন, তখন কিন্তু তার 32 টাকা লাভ হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে যদি 16 টাকা ডজন ধরে সে বিক্রি করে তাহলে তার বিক্রয় মূল্য কত? 16x। আর যেহেতু 32 টাকা লাভ হয়েছে তাহলে 32 টাকা যদি এখান থেকে আমরা মাইনাস করে দিই তাহলে এটাও হচ্ছে তার ক্রয় মূল্য। এবার দুদিকের ক্রয় মূল্যটা আমরা করে দিলাম সমান। তাহলে দেখো 12x থেকে যদি আমরা 16x মাইনাস করি আমরা এখানে পাবো হচ্ছে -4x। এখানে আমরা কত পাবো? -32। আর এই +32কে যদি আমরা এপাশে নিয়ে আসি আমরা লিখতে পারি হচ্ছে -64। মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম, 4 দিয়ে 64কে কাটলে আমরা পাবো হচ্ছে 16। তাহলে আমরা বলতে পারি যে x ইকুয়াল টু হচ্ছে 16, অর্থাৎ তিনি 16 ডজন ডিম ক্রয় করেছিলেন। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 2 নম্বর কোশ্চেনটা বলেছে এক ব্যক্তি হচ্ছে দুটি আলমারি ক্রয় করলো মোট হচ্ছে 4500 টাকায় ব্যয় করে। প্রথম আলমারিতে 18% লাভ, দ্বিতীয় আলমারিতে 12% ক্ষতি হলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না। তবে প্রথম আলমারির হচ্ছে ক্রয় মূল্য কত টাকা? এই অঙ্কটা আমরা কিভাবে করব? অ্যালিগেশন মেথড। দেখো, প্রথম আলমারিতে বলা হয়েছে 18% তার লাভ হয়েছে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 18। দ্বিতীয় আলমারিতে তার বলা হয়েছে 12% ক্ষতি হয়েছে, তাহলে আমরা এখানে লিখবো -12। আর দেখো মোটের উপর বলা হয়েছে কোনো লাভ বা ক্ষতি হয় না, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে মাঝখানে 0। এবার দেখো 18, 0 আর -12, তাহলে 18 থেকে 0 ছোট আর -12 থেকে কিন্তু 0 আবার বড়। তাহলে 18 থেকে যদি আমরা 0 বিয়োগ করি আমরা এখানে কত পাবো? সেটা হচ্ছে 18। আবার দেখো 0 আর -12 এদের মধ্যে বড় কি? অবশ্যই 0। তাহলে আমরা এখানে বিয়োগ করবো হচ্ছে 0 থেকে -12, এটা কিন্তু আমরা বিয়োগ করব। তাহলে দেখো মাইনাস আর মাইনাস কী হবে? প্লাস, তাহলে আমরা এখানে লিখতে পারি 12। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 12। এবার 18 আর 12 যদি আমরা অনুপাত করে নিই তাহলে এক্স্যাক্টলি অনুপাত করলে আমরা ঠিক কত পাবো এখান থেকে? যদি আমরা অনুপাতটা একবার দেখে নিই তাহলে আমরা পাবো হচ্ছে 12 আর 18 অনুপাত করলে আমরা পাবো হচ্ছে 2:3। অর্থাৎ আমরা বলতে পারি যে দুটো আলমারির যেটা হচ্ছে 18% লাভে বিক্রি করা হয়েছে, একটা হচ্ছে 12% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তাদের যেটা ক্রয় মূল্যের অনুপাত সেটা হচ্ছে 2:3। মোট ক্রয় মূল্য কত? সেটা হচ্ছে আমার 4500 টাকা। মোট ক্রয় মূল্য কিন্তু আমার বলা হয়েছে 4500 টাকা। তাহলে দেখো এই অনুপাতে যদি আমরা 4500 ভেঙে দিই তাহলে আমরা বলতে পারি যে 2 আর 3 যোগ করে হচ্ছে 5 ইউনিট। তাহলে আমরা বলতে পারি যে 5 ইউনিট সমান সমান হচ্ছে 4500 টাকা। তাহলে এখান থেকে 1 ইউনিট সমান সমান আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 900 টাকা। তাহলে এক্স্যাক্টলি যেটা আমাদের দরকার যে আমাদের বলছে প্রথম আলমারির হচ্ছে ক্রয় মূল্য কত, অর্থাৎ যেটা 18% লাভে বিক্রি করা হয়েছে সেটা কত ইউনিট? 2 ইউনিট। তাহলে আমরা বলতে পারি যে 2 ইউনিট সমান সমান কত? সেটা হচ্ছে 1800 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। খুব সহজ অঙ্ক, খুব সুন্দর অ্যাপ্রোচে কিন্তু আমাদের এইভাবে সলভ করতে পারি। নেক্সট কোশ্চেনটা দেখব। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যা হচ্ছে তৃতীয় সংখ্যার দ্বিগুণ। সংখ্যা তিনটির গড় হচ্ছে 21 হলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত? ফার্স্ট অফ অল দেখো বলেছে হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে যে প্রথম সংখ্যাটা সেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। আমি যে প্রথম সংখ্যাটা এ বলি, দ্বিতীয় সংখ্যাটা যদি বি বলি, আমি এদের যদি অনুপাতে বলি তাহলে বলতে পারি যে প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ এ আর বির মধ্যে যেটা অনুপাত সেটা হচ্ছে 2:1। আবার বলেছে যে দ্বিতীয় সংখ্যা হচ্ছে তৃতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমার বি, আর তৃতীয় সংখ্যা যদি আমরা সি বলি তাহলে অনুপাতটা আমরা এখানেও বলতে পারি 2:1। এবার দেখো এখানে বি হচ্ছে 1 আর এখানে বি হচ্ছে 2, তাহলে এই পুরোটাকে আমরা মাল্টিপ্লাই করব প্রথমে 2 দিয়ে, আর এখানে আমরা পুরোটাকে মাল্টিপ্লাই করব 1 দিয়ে, অর্থাৎ এ বি সি এর অনুপাতটা আমরা বের করে নিতে পারি। তাহলে এখান থেকে যেটা আমরা বলতে পারি A:B:C, সেটা আমরা পাবো হচ্ছে 4:2:1, এটা আমরা পাবো। কারণ এখানে তোমার 2 দিয়ে গুণ করলে 2, এখানেও 2কে দিয়ে 1কে গুণ করলে 2, বি দুটো জায়গায় সেম হয়ে যাচ্ছে।
তাহলে আমরা এবিসির যেটা অনুপাত পাবো সেটা হচ্ছে 4:2:1। সংখ্যা 3টা গড় কত বলেছে 21। তাহলে আমরা গড় যদি 21 হয় তাহলে মোট কত বলতে পারি, সেটা হচ্ছে 21 গুণ 3, এটা হচ্ছে তাদের মোট যোগফল। এখানে আমরা ইউনিট যদি দেখি 4 আর 2 যোগ করলে 6 আর 1 যোগ করে 7, তাহলে আমরা বলতে পারি যে 7 ইউনিট সমান সমান হচ্ছে 21 গুণ 3। তাহলে এখান থেকে 1 ইউনিট সমান সমান কত বলতে পারি, 7 দিয়ে 21কে ভাগ করলে আমরা পাবো 3, তাহলে আমরা বলতে পারি 1 ইউনিট সমান সমান হচ্ছে 9। আমাদের বের করতে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমাদের বের করতে যেটা বলেছে সেটা হচ্ছে 1 ইউনিট, এক্স্যাক্টলি এখানে হচ্ছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিট সেটা আমাদের বের হয়ে গেল 9। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ, ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 9, তাহলে অপশান এ হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 4 নম্বর কোশ্চেনটা বলেছে রাজেশ ও সজীব একই সময়ে যথাক্রমে খড়গপুর থেকে মেদিনীপুর এবং মেদিনীপুর থেকে হচ্ছে খড়গপুর অভিমুখে রওনা করলো। তাদের দুজনের হচ্ছে সাক্ষাতের পর বাকি রাস্তাটা রাজেশ হচ্ছে 3/1/5 ঘন্টায় এবং সজীব হচ্ছে 5 ঘন্টায় অতিক্রম করে গন্তব্যস্থলে পৌঁছলো। যদি সজীবের গতিবেগ হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে রাজেশের গতিবেগ কত? দেখো অঙ্কটায় কি বলা হয়েছে, প্রথমে হচ্ছে রাজেশ এবং সজীব। রাজেশ হচ্ছে বেরিয়েছে তোমার হচ্ছে খড়গপুর থেকে, এখানে আমি কে লিখলাম, আর হচ্ছে সজীব বেরিয়ে হচ্ছে মেদিনীপুর থেকে খড়গপুরের দিকে, মেদিনীপুর থেকে এটা এম লিখলাম। এবার যখন তারা হচ্ছে বেরিয়েছে দুজন কিন্তু একই সময় বেরিয়েছে, তাহলে তারা মনে করো একটা সময় পরে দুজনে এসে এরকম একটা জায়গায় এসে তারা মিট করলো। এবার বলেছে তারা দুজনের সাক্ষাতের পর বাকি রাস্তা রাজেশ হচ্ছে 3/1/5 ঘন্টায়, অর্থাৎ যখন তারা এখানে এসে মিট করলো রাজেশকে কিন্তু এখান থেকে এখানে এসে আসতে হবে। তাহলে যখন রাজেশ এবং সজীব দুজনে এখানে মিট করলো, মনে করো রাজেশ মিট করার পর বাকি এই রাস্তাটা মনে করো এখানে আমি 3/1/5 ঘন্টার জায়গায় আমি এখানে T1 ঘন্টা ধরে নিলাম, যে মিট করার পর T1 ঘন্টার পরে এখানে এসে পড়লো। এবং সজীব যখন হচ্ছে তারা দুজনে মিট করলো সে হচ্ছে T2 ঘন্টা পরে এখানে এসে পৌঁছলো, অর্থাৎ মিট করার পর রাজেশ হচ্ছে T1 ঘন্টা আরও সময় নিল এখানে এসে পৌঁছতে, আর সজীব হচ্ছে এখানে এসে পৌঁছতে সময় নিল আরও T2 ঘন্টা। তাহলে দেখো আমি যদি ধরে নিই যে রাজেশের গতিবেগ হচ্ছে V1 আর সজীবের গতিবেগ হচ্ছে V2, তাহলে সেক্ষেত্রে আমরা গতিবেগের অনুপাত এই অঙ্কগুলোর ক্ষেত্রে করতে পারি। এখানে আমি আর পুরো বেসিক কনসেপ্ট না বলে শুধু ফর্মুলাটা বলে দিচ্ছি। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যেটা আমরা করতে পারি এখানে, যে রাজেশের গতিবেগ যদি V1 হয় আর সজীবের গতিবেগ যদি V2 হয়, তাহলে আমরা বলতে পারি V1 আর V2-র যেটা অনুপাত হবে সেটা হবে √T2 বাই হচ্ছে T1। এই ফর্মুলাটার উপরে বেস করে আমরা এই অঙ্কটা করব। আমাদের হচ্ছে যে ব্যক্তির হচ্ছে গতিবেগ V1 আর তার যদি হচ্ছে মানে মিট করার পর সময় লাগে থেকে T1, তাহলে সেটা কিন্তু নিচে চলে যাবে, আর যে ব্যক্তির গতিবেগটা হচ্ছে V2 তার সময়টা কিন্তু উপরে চলে আসবে আর তার উপরে হবে √, তাহলে সেটাই হবে তাদের গতিবেগের অনুপাত। তাহলে এখান থেকে আমরা এটাই করব। দেখো এখানে যেটা হচ্ছে সজীবের গতিবেগটা বলে দেওয়া হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে রাজেশের গতিবেগটা আমরা এখানে লিখলাম হচ্ছে x, যেটা সজীবের গতিবেগ সেটা হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 36 লিখলাম এখানে। এবার আমাদের এখানে কি লিখতে হয় T2/T1, তাহলে আমাদের যেটা হচ্ছে T2 সেটা হচ্ছে রাজেশের ক্ষেত্রে কত 5, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 5, আর যেটা হচ্ছে রাজেশের সময় লেগেছে 3/1/5 ঘন্টা সেটা আমরা লিখবো হচ্ছে নিচে, অর্থাৎ T1 3/1/5 সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 16/5। আশা করি ফর্মুলাটা দিয়ে বুঝতে পারলে। তাহলে দেখো এখান থেকে আমরা তাহলে লিখতে পারি x বাই হচ্ছে 36 ইকুয়াল টু এই 5 যদি আমরা উপরে পাঠিয়ে দিই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 25 বাই হচ্ছে 16, এটাও লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি হচ্ছে x বাই হচ্ছে 36, এখান থেকে আমরা লিখতে পারবো 5 বাই হচ্ছে 4 দিয়ে 36কে আমরা কাটলে পাবো হচ্ছে 9, তাহলে যেটা x এর ভ্যালু সেটা আমরা পাবো হচ্ছে 45, অর্থাৎ যেটা হচ্ছে রাজেশের গতিবেগ সেটা হবে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি আমাদের এখানে যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করব। রাজেশের যেটা গতিবেগ সেটা আমরা এখানে ধরে নিলাম V1 আর যেটা সজীবের গতিবেগ সেটা হচ্ছে V2, আর দেখো মিট করার পর রাজেশের সময় লেগেছে 3/1/5 ঘন্টা, তাহলে সেক্ষেত্রে যেটা T1 এই যে রাজেশের গতিবেগ যেহেতু V1, তাহলে সেক্ষেত্রে রাজেশের সময় লেগেছে 3/1/5 ঘন্টা সেটা চলে গেল নিচে, আর যেখানে সজীবের গতিবেগটা হচ্ছে V2 আর সজীবের সময় লেগেছে 5 ঘন্টা মিট করার পরে, তাহলে সজীবের সময়টা চলে গেল উপরে। আশা করি বুঝতে পারলে কনসেপ্টটা। তো সেখান থেকে যেটা আমরা পাচ্ছি যে রাজেশের গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। আর তোমরা যদি বলো যে এই অঙ্কটাকে হচ্ছে পুরোপুরি ডিটেলসে আমাকে হচ্ছে নেক্সট পার্টে করে দিতে, তো সেটা আমাকে তোমার কমেন্ট সেকশনে আগে কমেন্ট করো, তারপরে আমি মিলিয়ে এটা আবার ডিটেলসে তোমাদের করে দেবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো।
5 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি ট্রেনের হচ্ছে গতির অনুপাত হচ্ছে 7:8। দুটি ট্রেনে একটি খুঁটি অতিক্রম করতে হচ্ছে 5 সেকেন্ড সময় নেয়, তবে বিপরীত দিক থেকে ট্রেন দুটি পরস্পরকে হচ্ছে অতিক্রম করতে কত সময় নেবে। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, খুব ভালো অঙ্ক। ফার্স্ট অফ অল দেখো, দুটো ট্রেনের গতিবেগের অনুপাত 7:8। তাহলে আমরা ধরে নিলাম যে একটা ট্রেনের গতিবেগ মনে করো হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় ট্রেনের যেটা গতিবেগ সেটা আমরা ধরে নিলাম হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। প্রথম ট্রেনটা একটা টেলিগ্রাফ পোস্টকে বা একটা খুঁটিকে অতিক্রম করতে সময় নিচ্ছে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে কোনো একটা ট্রেন যদি একটা খুঁটিকে অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে যেটা তার অতিক্রান্ত দূরত্ব সেটাই কিন্তু ট্রেনের নিজের দৈর্ঘ্য। অর্থাৎ আমরা বলতে পারি যদি ট্রেনটার গতিবেগ 7 মিটার পার সেকেন্ড হয় আর কোনো একটা খুঁটিকে তার অতিক্রম করতে সময় নেয় 5 সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি ট্রেনটার যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে 7 গুণ 5, অর্থাৎ দূরত্ব আর সময় গুণ করলে আমরা কি পাই, দূরত্ব। তো সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, যেটা আমরা পাবো হচ্ছে 7 × 5। এটা আমরা পেলাম প্রথম ট্রেনের দৈর্ঘ্য। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যটাও সেম, যেহেতু দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড আর কোনো একটা খুঁটিকে তার অতিক্রম করতে সময় লাগছে 5 সেকেন্ড। তাহলে আমরা দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যটা কত বলতে পারি, সেটা হচ্ছে 8 গুণ 5। তাহলে এটা হচ্ছে প্রথম ট্রেনের দৈর্ঘ্য আর এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। এবার দেখো, আমাদের বলেছে যে বিপরীত দিক থেকে ট্রেন দুটি পরস্পরকে হচ্ছে অতিক্রম করতে কত সময় নেবে। যখন দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করবে, তাহলে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কী হবে, ট্রেন দুটোর নিজের দৈর্ঘ্যের যোগফল। এখানে প্রথমটার মধ্যে আমরা কত পাচ্ছি 35, আর দ্বিতীয়টার মধ্যে আমরা কত পাচ্ছি 40। তাহলে আমরা বলতে পারি যে যখন তারা হচ্ছে পরস্পর অতিক্রম করবে, সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা হবে 35 যোগ 40, যেটা আমরা বলতে পারি হচ্ছে 75 মিটার। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হবে 75 মিটার। আর যেহেতু তারা হচ্ছে বিপরীত দিক থেকে পরস্পরকে অতিক্রম করবে, তাহলে আমাদের গতিবেগটা কি করতে হবে, প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা গতিবেগটা কি করি, গতিবেগটা আমরা সবসময় যোগ করি যখন বিপরীত দিক থেকে ট্রেন দুটো আসে। তাহলে 7 যোগ 8, তাহলে এটা আমরা লিখবো হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তাদের গতিবেগ, আপেক্ষিক গতিবেগ। দূরত্বটা আমরা কত পেলাম, সেটা হচ্ছে 75 মিটার। তাহলে আমরা সময়টার ক্ষেত্রে কত বলতে পারি, 75 ভাগ হচ্ছে 15। যদি আমরা দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করি আমরা কি পাই, সময়। তাহলে 75কে 15 দিয়ে ভাগ করলে আমরা পাবো সময়। অর্থাৎ ট্রেন দুটো পরস্পরকে যদি বিপরীত দিক থেকে অতিক্রম করে তাহলে সময় লাগবে 5 সেকেন্ড। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 6 নম্বর কোশ্চেনটা বলেছে একটি নৌকা হচ্ছে স্রোতের প্রতিকূলে পি থেকে হচ্ছে কিউ পর্যন্ত হচ্ছে যাত্রা করে, আবার কিউ থেকে পিতে ফিরে আসে, মোট 6 ঘন্টা সময় নেয়। নদীতে হচ্ছে স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। পি থেকে হচ্ছে কিউয়ের দূরত্ব কত। ফার্স্ট অফ অল দেখো, কোনো একটা নৌকা যদি আমি ধরে নিই হচ্ছে পি থেকে যেটা কিউয়ের দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার, তাহলে এক্স কিলোমিটার দূরত্ব প্রথমে নৌকাটা গেছে হচ্ছে, ধরে নিলাম হচ্ছে স্রোতের অনুকূলে গেছে। তাহলে অনুকূলে যদি নৌকাটা গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অনুকূলে আমার গতিবেগ কত, নৌকার গতিবেগ আর হচ্ছে স্রোতের গতিবেগের যোগফল, যেটা আমরা লিখবো হচ্ছে 12 প্লাস হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমার দূরত্ব আর এই হচ্ছে আমার গতিবেগ, তাহলে সেটা হচ্ছে সময়। একই রকমভাবে যখন নৌকাটা ফিরে এসছে, এক্স কিলোমিটার দূরত্ব যদি সে ফিরে আসে, তাহলে তার হচ্ছে সে ফিরে যখন আসবে তখন সেটা কিন্তু প্রতিকূলে ফিরে আসবে। তাহলে সেক্ষেত্রে প্রতিকূলে গতিবেগটা কত হবে, সেটা আমরা লিখবো হচ্ছে 12 - 4, অর্থাৎ নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগের বিয়োগফল। এবার দেখো, এটা হচ্ছে দূরত্ব আর এই হচ্ছে গতিবেগ সময়, এই হচ্ছে দূরত্ব আর এই হচ্ছে গতিবেগ সময়। তাহলে যেটা মোট সময় সেটা আমাদের এখানে বলা হচ্ছে আবার 6 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স বাই হচ্ছে 16 প্লাস হচ্ছে এক্স বাই হচ্ছে 8 ইকুয়াল টু আমরা তাহলে লিখতে পারি 6। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 16 আর 8 লসাগু করলে 16 পাবো আমরা, আর এখানে আমরা পাবো হচ্ছে 2x আর এখানে হচ্ছে x আর এখানে হচ্ছে 2x, যেটা আমরা পাবো হচ্ছে 3x। এটুকু আশা করি তোমরা বুঝতে পারছো, নিজেরাই পারবে সলভ করতে। 3 দিয়ে 16কে কাটলে আমরা পাবো 2, তাহলে x ইকুয়াল টু আমরা পাবো 32। আমরা বলতে পারি যে 32 কিলোমিটার দূরত্ব হচ্ছে পি আর কিউয়ের মধ্যে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 7 নম্বর কোশ্চেনটা বলেছে 3টি আলাদা আলাদা পাত্রে একই পরিমাণ হচ্ছে দুধ ও জলের মিশ্রণে দুধ আর জলের অনুপাত যথাক্রমে 6:1, 5:2 এবং 3:1। যদি সবকটি মিশ্রণ একত্রে মেশানো হয় তবে চূড়ান্ত মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে। 3টি আলাদা আলাদা পাত্র কিন্তু একই পরিমাণ যেহেতু মেশানো হবে, আমরা দেখো এই অঙ্কটা খুব তো সহজে করতে পারি। প্রথম পাত্রে দুধ আর জলের অনুপাত সেটা হচ্ছে 6:1, দ্বিতীয় পাত্রে হচ্ছে দুধ আর জলের যেটা অনুপাত সেটা হচ্ছে 5:2,
আর তৃতীয় পাত্রে যেটা দুধ আর জলের অনুপাত সেটা হচ্ছে 3:1। আমরা কি করব, প্রত্যেকটার মোট পরিমাণ সমান করে দেবো। দেখো কিভাবে, 6 আর 1 যোগ করে কত হয় 7, 5 আর 2 যোগ করে 7, আর এখানে 3 আর 1 যোগ করে হচ্ছে 4। তাহলে এবার দেখো আমরা যেটা করব যে 4 এবং 7 এদের লসাগু কত হয় 28। তাহলে এই পুরোটাকে আমরা গুণ করব 4 দিয়ে, এটাকেও আমরা গুণ করব 4 দিয়ে, আর এই পুরোটাকে আমরা গুণ করব হচ্ছে 7 দিয়ে। বাস এটুকুই আমাদের কাজ করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 4 6 24, প্রথমটার মধ্যে 24, তারপরে হচ্ছে 4, দ্বিতীয়টার মধ্যে আমরা পাবো হচ্ছে 20, আর এদিকে হচ্ছে 8, আর তৃতীয়টার মধ্যে আমরা পাবো হচ্ছে 21, আর এদিকে আমরা পাচ্ছি 7। দেখো প্রত্যেকটার মধ্যে মোট পরিমাণ কিন্তু সমান, 24 আর 4 যোগ করে 28, 20 আর 8 যোগ করে 28, আর 21 আর 7 যোগ করে 28। প্রত্যেকটার পরিমাণ সমান হচ্ছে। আর যেহেতু তিনটা হচ্ছে সমান পরিমাণে মেশানোর কথা বলা হয়েছে, তাহলে এবার আমরা কি করব, জাস্ট হচ্ছে এখানে তোমার হচ্ছে দুধের সাথে দুধের ইউনিটগুলো আমরা যোগ করে নেব, আর এদিকে হচ্ছে জলের ইউনিটটা আমরা যোগ করে নেব। তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে যাব। 24 আর 20 যোগ করলে হচ্ছে 44, 100 আর 21 যোগ করলে আমরা পাবো হচ্ছে 65। আর এখানে 4 আর 8 যোগ করলে হচ্ছে 12, 12 আর 7 যোগ করলে হচ্ছে 19। তাহলে আমরা পাচ্ছি 65:19 হবে আমাদের অ্যান্সার। যদি তিনটের থেকে আমরা সমপরিমাণ মিশ্রণ নিয়ে মেশানো হয়, তাহলে দুধ আর জলের যে অনুপাতটা হবে সেটা হবে 65:19। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হবে অপশান ডি। অপশান ডি হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 8 নম্বর কোশ্চেন রয়েছে, এ, বি ও সি যথাক্রমে হচ্ছে 800 টাকা, 700 টাকা এবং 900 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। কয়েক মাস পরে এ আরও হচ্ছে 300 টাকা দিল। বছর শেষে মোট লাভ 300 টাকা হলো এবং সি হচ্ছে 108 টাকা লাভ্যাংশ পেল। এ 300 টাকা কত মাস পরে দিয়েছিল? ফার্স্ট অফ অল দেখো অঙ্কটা আমি কীভাবে করতে পারি। ফার্স্ট অফ অল এ হচ্ছে 800 টাকা দিয়ে প্রথমে ব্যবসাটা শুরু করলো। কত মাস 800 টাকা খাটিয়েছে সেটা আমরা জানি না, ধরে নিলাম এক্স মাস 800 টাকা খাটিয়েছে। এক্স মাস পরে এ আরও 300 টাকা যোগ করলো। তাহলে প্রথমে তো 800 টাকা ছিলই, আরও 300 টাকা দিয়ে যোগ করে এর হয়ে গেল কত টাকা, 1100 টাকা। সেটা এখন কত মাসের জন্য খাটবে? টোটাল যদি 1 বছর হয় তাহলে এক্স টাকা খেটে 800 টাকা খেটেছে এক্স মাস, তাহলে বাকি টাকাটা খাটবে হচ্ছে 12 - এক্স, এই এত মাস খাটবে। আশা করি এটুকু তোমরা বুঝতে পারলে। এটা হচ্ছে প্লাস হবে, সরি এখানে হচ্ছে এর টাকাটা। যদি বি এর টাকাটা আমরা বলি, বি হচ্ছে 700 টাকা যেটা খাটাবে, সেটা কিন্তু বি খাটাবে হচ্ছে 12 মাসের জন্য। আর সি এর যেটা হচ্ছে 900 টাকা খাটলো, সেটাও কিন্তু খাটলো হচ্ছে 12 মাসের জন্য। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা শূন্যগুলোকে আগেই সরিয়ে দিই, এখান থেকে শূন্যগুলো দিয়ে সরিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 8x প্লাস 11 দিয়ে 12কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 132 মাইনাস হচ্ছে 11x। এদিকে যদি আমরা করি তাহলে 7 বারং হচ্ছে 84, আর এদিকে সি এর যে অনুপাতটা পাচ্ছি সেটা হচ্ছে 108। তাহলে এক্স্যাক্টলি আমরা এটা কিন্তু অনুপাতটা পাচ্ছি। এবার একটা জিনিস দেখো, টোটাল লাভ হয়েছে 300 টাকা, তার মধ্যে এ পেয়েছে হচ্ছে 108 টাকা, অর্থাৎ এখানে এ সি এর যেটা অনুপাত সেই অনুপাতেই কিন্তু পেয়েছে টাকাটা। আমরা যদি এটা হচ্ছে শর্ট অ্যাপ্রোচে করি, এটা কিন্তু বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে না, আমি কিন্তু শর্ট অ্যাপ্রোচে যদি আমরা দেখি, সি এখানে 108 টাকা পেয়েছে, তাহলে এখানে সি এর যেটা ইউনিট সেটা কিন্তু 108, অর্থাৎ 108 যদি 108 হয় তাহলে আমরা বলতে পারি যে বিও তাহলে 84 টাকাই পাবে। তাহলে বি যদি 84 টাকা পায় আর সি যদি 108 টাকা পেয়ে থাকে, তাহলে মোট হচ্ছে 300 টাকা লাভ হয়েছে। 300 টাকার মধ্যে বি আর সি কত টাকা পেয়ে গেল? 84 টাকা আর 108 টাকা, যেটা আমরা বলতে পারি তাহলে 192 টাকা কিন্তু পেয়ে গেল। তাহলে বাকি যে টাকাটা সেটাই তো এ পাবে, তাহলে এ কত পাবে? 108 টাকা। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি এই যে অনুপাতটা সেটা কিন্তু 108 হবে, কারণ যেহেতু হচ্ছে সি 100 টাকা পেয়েছে আর সি এর অনুপাতটা 108, তাহলে আমরা পরিষ্কার বলতে পারি বিও তাহলে 84 টাকা পাবে, বিয়ের অনুপাতটাও হবে 84, আর এদের যেটা যোগফল সেটা হচ্ছে 84 আর 108 যোগ করে হচ্ছে 192, 300 থেকে 192 মাইনাস করলে আমরা পাচ্ছি 108। তাহলে আমরা বলতে পারি এ পাবে 108 টাকা আর সেই অনুপাতটাও হবে 108। তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি যে 132, 8x থেকে 11x মাইনাস করলে আমরা পাবো হচ্ছে -3x। তাহলে 132 মাইনাস হচ্ছে 3x ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি হচ্ছে 108, যেখান থেকে আমরা 3x ইকুয়াল টু বলতে পারি হচ্ছে 24। তাহলে x ইকুয়াল টু আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 8। অর্থাৎ আমরা বলতে পারি এর যে 800 টাকাটা সেটা কিন্তু 8 মাস কেটেছে, 8 মাস পরে কিন্তু এ আরও 300 টাকা যোগ করেছে। এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। অপশান এ হবে আমাদের অ্যান্সার। আর এটা বেসিক কনসেপ্টটা একদম পুরোপুরি ক্লিয়ার করার জন্য আমি এটা পিডিএফ ফর্মে হচ্ছে তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। অনেকে মিলিয়ে আমি কোথায় পিডিএফটা প্রোভাইড করছি সেটা বুঝতেই পারো না, আমি হচ্ছে ডিসক্রিপশন বক্স যেখানে মিলিয়ে তোমার হচ্ছে ভিডিওটা ডিসক্রিপশনটা থাকে সেখানে মিলিয়ে হচ্ছে এটার লিঙ্কটা কিন্তু প্রোভাইড করে দেবো, ফুল ডিটেলসটা ক্লিয়ার। সেখান থেকে গিয়ে তোমরা হচ্ছে ডিটেলসটা একবার দেখে নিতে পারো।
আর যদি তবুও কারো কোথাও সমস্যা হয় তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি সেটা আমার নেক্সট ভিডিওতে কিছুটা ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 9 নম্বর কোশ্চেন বলেছে এক ব্যক্তি বছরে হচ্ছে 6% হচ্ছে সরল সুদে 6,000 টাকা ঋণ নেয় এবং প্রথম ঋণের ঠিক 2 বছর পরে আবার হচ্ছে বছরে 4% সরল সুদে 10,000 টাকা ঋণ নেয়। প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে উভয় ক্ষেত্রে হচ্ছে সুদের পরিমাণ একই হবে? ফার্স্ট অফ অল দেখো, প্রথমে একজন ব্যক্তি 6,000 টাকা ঋণ নিয়েছে, সেটা হচ্ছে 6% সরল সুদের হারে। তার ঠিক 2 বছর পরে তিনি আবার 10,000 টাকা ঋণ নিয়েছে, সেটা হচ্ছে 4% সরল সুদের হারে। আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে প্রথম ঋণ নেওয়ার এক্স্যাক্টলি কত বছর পরে উভয় ক্ষেত্রে হচ্ছে সুদের পরিমাণটা সমান হবে। আমরা অঙ্কটা কীভাবে করব? আমরা দেখো যদি এরকমভাবে চিন্তা করি যে দ্বিতীয় ঋণটা যদি আমরা প্রথমে বলি হচ্ছে 10,000 টাকা তিনি নিয়েছিল, 10,000 টাকা যদি উনি নিয়ে থাকে সেটা হচ্ছে 4% সরল সুদের হারে। আমরা ধরে নিব যে দ্বিতীয় ঋণ থেকে এক্স্যাক্টলি হচ্ছে টি বছর পরে উভয় ক্ষেত্রে ঋণটা হচ্ছে সমান হবে। দ্বিতীয় ঋণ নেওয়ার টি বছর পরে, অর্থাৎ এখানে আমরা বের করব হচ্ছে 10,000 টাকার 4% সরল সুদের হারে টি বছরের হচ্ছে সরল সুদটা। এবার দেখো তিনি হচ্ছে 6,000 টাকা যেটা নিয়েছে সেখানে হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে 6,000, সুদের হার এখানে হচ্ছে 6%। তাহলে এখানে আমাদের সময়টা কত বলবো? প্রথম ঋণটা দ্বিতীয় ঋণের ঠিক 2 বছর আগে উনি নিয়েছে, তাহলে এই ক্ষেত্রে সময়টা আমরা বলবো হচ্ছে টি প্লাস হচ্ছে 2, কারণ তাকে 2 বছরের আরও সুদটা বেশি দিতে হবে, কারণ এই ঋণটা কিন্তু তিনি করেছে হচ্ছে 2 বছর আগে। তাহলে এক্ষেত্রে সুদের পরিমাণ হবে এটা প্রিন্সিপাল, এটা হচ্ছে আমার সুদের হার, এটা হচ্ছে টাইম বাই হচ্ছে 100। তাহলে এখান থেকে যেটা আমরা বের করব সেটা হচ্ছে টি এর এক্স্যাক্টলি ভ্যালুটা। এখান থেকে এই 100 আর এই 100 আমরা সরিয়ে দিতে পারি, এখান থেকে 3টা শূন্য, এই 3টা শূন্য আমরা কেটে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা পাবো কত? যদি গুণ করি তাহলে আমরা পাবো এদিক থেকে 36t প্লাস 72, আর এদিক থেকে আমরা পাচ্ছি হচ্ছে 40t। তাহলে 36t থেকে 40t মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 40 ইকুয়াল টু হচ্ছে 72, যেখান থেকে আমরা t ইকুয়াল টু বলতে পারি হচ্ছে 18। অর্থাৎ দ্বিতীয় ঋণ নেওয়ার 18 বছর পরে কিন্তু দুটো ঋণের পরিমাণ সমান হবে। কিন্তু আমাদের বলেছে হচ্ছে প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে? তাহলে প্রথম ঋণটা নেওয়ার ঠিক এক্স্যাক্টলি টি প্লাস 2 বছর পরে কিন্তু ঋণটা সমান হবে। অর্থাৎ প্রথম ঋণটা থেকে আরও 2 বছর পরে, মানে দ্বিতীয় ঋণটার থেকে যেহেতু আরও 2 বছর পরে সমান হবে, তাহলে প্রথম ঋণটার থেকে কত বছর পরে হবে? অবশ্যই 2 বছর আরও বেশি। তাহলে 18 যোগ 2, প্রথম ঋণটা নেওয়ার ঠিক হচ্ছে 20 বছর পরে কিন্তু উভয় ক্ষেত্রে হচ্ছে সুদের পরিমাণটা সমান হবে। এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশান ডি। অপশান ডি হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, প্রপার কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 10 নম্বর কোশ্চেনটা বলছে দুলাল ও বরুণ যৌথভাবে একটা ব্যবসা শুরু করলো। দুলাল হচ্ছে মোট মূলধনের হচ্ছে 2/3 অংশ 9 মাসের জন্য বিনিয়োগ করে, কিন্তু বরুণ মোট লাভের হচ্ছে 2/5 অংশ লভ্যাংশ পায়। বরুণ কত সময়ের জন্য হচ্ছে মূলধন বিনিয়োগ করে? ফার্স্ট অফ অল দেখো, দুলাল হচ্ছে মোট মূলধনের হচ্ছে 2/9 অংশ বিনিয়োগ করে হচ্ছে 9 মাসের জন্য। তাহলে আমি যদি বলি যে মোট লাভ্যাংশটা হচ্ছে 3, তার মধ্যে 2 অংশ দিচ্ছে হচ্ছে দুলাল। তাহলে দুলাল হচ্ছে আমি ধরে নিলাম হচ্ছে মনে করো 2 অংশ দিচ্ছে, সেটা কত মাসের জন্য? সেটা হচ্ছে 9 মাসের জন্য। তাহলে 2 গুণ 9, এটা হচ্ছে মূলধন আর এই হচ্ছে সময়। তাহলে বাকি যেটা 1 অংশ সেটা কে দেবে? সেটা অবশ্যই বরুণ দেবে। কত সময়ের জন্য সেটা আমাদের বের করতে বলা হবে, মানে বের করতে হবে। বলা হয়েছে কি বরুণ হচ্ছে 2/5 অংশ লভ্যাংশ পায়, অর্থাৎ যদি মোট যদি 5 লাভ হয়ে থাকে, 5 ভাগের মধ্যে হচ্ছে 2 ভাগ লাভ পাচ্ছে হচ্ছে বরুণ। তাহলে নিচে আমরা লিখবো 2। তাহলে 5 ভাগের মধ্যে যদি 2 ভাগ বরুণ পায়, তাহলে অবশ্যই 3 ভাগ কে পাবে? সেটা হচ্ছে দুলাল পাবে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা লাভ্যাংশের অনুপাতটা হবে 3:2। তাহলে আমরা লিখলাম হচ্ছে 2 × 9। তাহলে এটা হচ্ছে মূলধন আর এই হচ্ছে সময়, আর এই হচ্ছে আমার মূলধন, এই হচ্ছে সময়, ইকুয়াল টু আমরা লিখলাম 3/2। আশা করি তোমরা পুরো কনসেপ্টটা বুঝতে পারলে। এখান থেকে 3 দিয়ে যদি আমরা 9কে কাটি তাহলে পাবো 3। তাহলে x ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 3 × 6, 6 × হচ্ছে 12। অর্থাৎ আমরা বলতে পারি যে বরুণ কিন্তু 12 মাস সময়ের জন্যই হচ্ছে মূলধনটা বিনিয়োগ করেছিল। এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার এবং অপর বাহুটির দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এই সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান যে দুটো বাহু এদের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার করে, আর বলেছে যে তৃতীয় যে বাহুটা সেটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার।
এবার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা কিভাবে করতে পারি, এখান থেকে যদি আমরা মনে করি একটা যদি লম্ব টেনে নিই, তাহলে এই লম্বটা কিন্তু এই সমদ্বিবাহু ত্রিভুজের যে ভূমিটা আছে তাকে কিন্তু সমান ভাগে ভাগ করবে, অর্থাৎ এই পুরো বাহু দৈর্ঘ্য যদি 8 হয় তাহলে এটুকু কিন্তু আমরা পাবো 4। আবার যেহেতু এটা একটা লম্ব তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির যেটা বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ আমরা বলতে পারি 5 হচ্ছে অতিভুজ, 4 হচ্ছে লম্ব। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি, উচ্চতাটা। তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজের স্কয়ার সমান সমান হচ্ছে ভূমি স্কয়ার, যেটা হচ্ছে 4 স্কয়ার প্লাস হচ্ছে আমরা লিখলাম হচ্ছে এক্স স্কয়ার, যেটা হচ্ছে উচ্চতা স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতেই পারি। তাহলে 5 স্কয়ার আমরা পাবো হচ্ছে 25, 4 স্কয়ার হচ্ছে 16, তাহলে 25 - 16 ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার, যেখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9, অর্থাৎ এক্স ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে আমরা পেয়ে গেলাম যেটা আমাদের হচ্ছে ত্রিভুজের উচ্চতা সেটা হচ্ছে 3। আমাদের বের করতে বলেছে হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা উচ্চতাটা পেয়ে গেলাম হচ্ছে 3, আমাদের যেটা ভূমি সেটা আমরা জানি কিন্তু এখন 8। এবার আমাদের ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো যেহেতু আমাদের ত্রিভুজটা আমরা হচ্ছে মেনলি এখন আমাদের ভূমিটা যেটা আমরা ধরবো সেটা কিন্তু এখন ধরবো হচ্ছে 8, আর যেটা আমরা উচ্চতাটা পেলাম সেটা পেলাম হচ্ছে 3। তাহলে হাফ যেটা ভূমি সেটা ভূমির জায়গায় আমরা লিখবো হচ্ছে 8, আর আমাদের উচ্চতার জায়গায় আমরা লিখবো হচ্ছে 3। 2 দিয়ে 8কে কাটলে আমরা পাচ্ছি 4, তাহলে 3 × 4 হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার। এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 12 নম্বর কোশ্চেনটা বলেছে 999 সমস্ত হচ্ছে 95/99 × 99 এর সরলতম মান কত। যদি আমরা পুরোপুরি বেসিক কনসেপ্টটাকে করি এরকমভাবে আমরা অঙ্কটা করতে পারি। 999 সমস্ত 95/99কে আমরা লিখতে পারি 999 প্লাস হচ্ছে 95 বাই হচ্ছে 99, আর এটাকে আমরা মাল্টিপ্লাই করবো আবার 99 দিয়ে। তাহলে দেখো 999কে আমরা যদি 99 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি 999 × 99, আর 95/99কে 99 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি এই 99 কেটে যাবে, তাহলে এখানে আমাদের শুধুমাত্র পড়ে থাকবে হচ্ছে 95। তাহলে আমরা আবার এটাকে এরকম লিখতে পারি 999 প্রথমে লিখলাম × 99 লিখলাম, আর এখানে 95-এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 99 মাইনাস হচ্ছে 4, এটা আমরা লিখতে পারি। এবার দেখো 999 × 99 প্লাস হচ্ছে 99, তাহলে যদি আমরা 99 শুধু কমন নিয়ে নিই তাহলে আমরা এখানে লিখতে পারি 999 প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 4, তাহলে 999 প্লাস 1 কত হবে 1000। তাহলে আমরা লিখতে পারি 99-এর পিছনে হচ্ছে 3টা 0 আর মাইনাস আমরা করব 4, তাহলে কত পাবো এক্স্যাক্টলি 10-এর থেকে 4 বিয়োগ করলে 6, এদিকে হচ্ছে 9, এখানেও 9, আর এখানে হচ্ছে 8 9, অর্থাৎ 98996 এই হবে আমাদের অ্যান্সার। অপশন বি আমাদের অ্যান্সার। এটা হচ্ছে পুরোপুরি বেসিক কনসেপ্ট। এবার যদি আমরা এত কিছু না করতে যাই তাহলে কিভাবে একটা লাইনের মধ্যে এটা করতে পারি। দেখো ফার্স্ট অফ অল এখানে যে নাম্বারটা থাকবে 99 এখানেও কিন্তু সেম নাম্বারই থাকবে এই অঙ্কগুলোর করার ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে যেটা আমাদের দেওয়া আছে 99 আমরা লিখব। এবার এখানে দেখো 9 কয়টা আছে, প্রথমে দেখো যেটা হচ্ছে সমস্তের মধ্যে 9 আছে 3টা, তাহলে আমরা কি করব জাস্ট 3টা 0 গুণে লিখে দেব। এবার দেখো সমস্তের মধ্যে 95 আর 99, 95 আর 99 ডিফারেন্স কত 4, তাহলে এখান থেকে জাস্ট আমরা 4 মাইনাস করে দেবো, বাস এইটুকুই আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কত পাবো সেটা হচ্ছে 98996, তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 13 নম্বর কোশ্চেনটা বলেছে 1 বাই হচ্ছে 1 প্লাস 1 × 2 প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে 2 × 3 প্লাস হচ্ছে 1 বাই 3 × 4 প্লাস হচ্ছে 1 বাই 4 × 5 ডট ডট করে 1 বাই হচ্ছে 11 × 12 এটার মান বের করতে বলেছে। আশা করি তোমরা পারবে এই অঙ্কটা। একবার দেখে নাও যাদের মিলিয়ে হচ্ছে জানা নেই অঙ্কটা কীভাবে করতে হবে। 1 × হচ্ছে 1/2 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1/2, এটা কিন্তু আমরা এটা লিখতে পারি। দেখো একই থাকে কিন্তু, কারণ লসাগু যদি করি 1 × 2 হবে আর উপরে হবে 2 - 1 একই থাকে। সেমভাবে এই টার্মটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/2 মাইনাস হচ্ছে 1/3। যদি তার পরের টার্মটা লিখি আমরা সেটা লিখতে পারি হচ্ছে 1/3 মাইনাস হচ্ছে 1/4। এভাবে যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমরা লাস্টে যে লাইনটা পাবো সেটা হচ্ছে 1/11, লাস্ট টার্মটা সেটা হচ্ছে 1/12 আমরা লিখতে পারি। এবার এখান থেকে যদি আমরা একটু চিন্তা করি, দেখো এই যদি আমরা যদি মেনলি হচ্ছে ব্র্যাকেটগুলোকে যদি সরিয়ে দিই, যদি আমরা সরিয়ে দিই, সরি এখানে হচ্ছে 1, এখান থেকে যদি আমরা ব্র্যাকেটগুলোকে একটু মুছে দিই তাহলে এখান থেকে আমরা কি পাবো,
দেখো যেটা হচ্ছে মাইনাস সেকেন্ড মানে ফার্স্ট টার্মটার মধ্যে যে সেকেন্ড নাম্বারটা সেকেন্ড টার্মে কিন্তু আবার ফার্স্ট নাম্বারের সাথে কেটে যাবে। সেমভাবে -1/3 + 1/3 কেটে যাবে, -1/4 তার কিন্তু পরের টার্মটা দিয়ে কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কি, ফার্স্ট টার্মটার মধ্যে যেটা 1 সেই 1 কিন্তু কারো দিয়ে কাটাকাটি করা যাবে না, তাহলে এই 1টাই একমাত্র পড়ে থাকবে। সেমভাবে এখানে +1/11, তাহলে এর সামনে যেটা হচ্ছে -1/11 থাকবে সেটা দিয়ে কেটে চলে যাবে, কিন্তু -1/12 তো কাটবে না, কারণ মাইনাস টার্মটা কাটতে গেলে কিন্তু তার পরের প্লাস টার্মটা প্রয়োজন, অর্থাৎ -1/12ই তো লাস্ট টার্ম, তাহলে -1/12ও আমরা কাটতে পারবো না। তাহলে আমাদের ফার্স্ট টার্ম যেটা 1 সেটা পড়ে থাকবে, ফার্স্ট নাম্বার 1 পড়ে থাকবে, আর লাস্ট টার্মটার মধ্যে -1/12 কিন্তু পড়ে থাকবে। তাহলে আমরা লিখতে পারি 1 - হচ্ছে 1/12। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 11/12। তাহলে আমাদের এই অঙ্কটার যেটা অ্যান্সার সেটা হচ্ছে 11/12। আশা করি বুঝতে পারলে কি বললাম আমি। ফার্স্ট টার্মটার মধ্যে এক্স্যাক্টলি যেটা হচ্ছে মাইনাসের নাম্বারটা সেটা কিন্তু পরের টার্মে হচ্ছে প্লাসের নাম্বারটার সাথে কেটে যাচ্ছে। তাই দেখো এই 1 তো কোনো নাম্বার দিয়ে কাটবে না, আর যেটা হচ্ছে লাস্ট টার্মের মধ্যে যে -12 সেটাও কোনো নাম্বার দিয়ে কাটবে না, তাহলে এই -1/12 তো পড়েই থাকবে। তাহলে এখানে প্রথমে যেটা হচ্ছে 1 আর এখানে হচ্ছে -1/12, এই দুটোই আমরা মেনলি ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 11/12। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 14 নম্বর কোশ্চেনটা বলেছে একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার হচ্ছে ভোটদানে বিরত ছিল। বিজয়ী প্রার্থী হচ্ছে প্রদত্ত ভোটে 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে হচ্ছে 4960 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে হচ্ছে মোট ভোটারের সংখ্যা কত? ফার্স্ট অফ অল ধরে নিলাম আমরা এখানে যে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 100, তার মধ্যে 20% ভোটার হচ্ছে ভোটদানে বিরত ছিল, অর্থাৎ 100-র মধ্যে 20 জন কিন্তু ভোট দেয়নি। তাহলে ভোট দিল কত? 80 জন। এবার এই 80 জনের মধ্যে হচ্ছে 70% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে 4960 ভোটে পরাস্ত করে, অর্থাৎ যে বিজয়ী প্রার্থী সেটা কিন্তু 80 জন ভোটের হচ্ছে 70% ভোট পেয়েছে। তাহলে 80 জনের 70% এক্স্যাক্টলি কত ভোট? 80 × 70 বাই হচ্ছে 100। এখান থেকে 0 যদি আমরা কেটে দিই তাহলে আমরা বলতে পারি সে 56টি ভোট পেয়েছে। তাহলে যে পরাজিত প্রার্থী সে কতটা ভোট পেয়েছে? মোট ভোট পড়েছিল কত? 80টা। তাহলে যে পরাজিত প্রার্থী সে ভোট পেয়েছে হচ্ছে 80 - হচ্ছে 56, অর্থাৎ আমরা বলতে পারি সে হচ্ছে এক্স্যাক্টলি 24টা ভোট পেয়েছে। তাহলে পরাজিত প্রার্থী ভোট পেল 24, যে বিজয়ী প্রার্থী সে ভোট পেল 56। তাহলে এক্স্যাক্টলি তাদের ভোটের মধ্যে পার্থক্য কত? 56 - হচ্ছে 24। তাহলে আমরা বলতে পারি তাদের যে ভোটের পার্থক্য সেটা হচ্ছে 32। দেখো তাহলে 32 যেটা তাদের ভোটের পার্থক্য, সেটা এখানে ভোটের পার্থক্যটা কত? সেটা হচ্ছে 4960টা ভোট। 4960টা ভোট কিন্তু এখানে পার্থক্য। তাহলে আমরা এরকমভাবে বলতে পারি যে আমাদের ক্ষেত্রে যেটা 32টা ভোট সেটা এখানে হচ্ছে 4960টা ভোট। তাহলে আমাদের ক্ষেত্রে যেটা একটা ভোট সেটা এক্ষেত্রে কতগুলো ভোট হবে? 4960 ভাগ হচ্ছে 32। আমাদের বের করতে হচ্ছে মোট ভোটারের সংখ্যা। তাহলে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 100। তাহলে 100 এক্স্যাক্টলি কত? সেটা হচ্ছে 4960 ভাগ হচ্ছে 32 গুণ হচ্ছে 100। যদি আমরা মাল্টিপ্লাই করি, এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 25, এটা হচ্ছে 8। 8 দিয়ে 496কে কাটলে কত হবে? এদিকে হচ্ছে 6 8 হচ্ছে 48, 6 এদিকে হচ্ছে 2 620। যদি আমরা 620কে যদি 25 দিয়ে গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হবে 1550। তাহলে আমাদের যেটা মোট ভোটারের সংখ্যা দাঁড়াবে সেটা হবে 15,500 দাঁড়াবে, 6220কে যদি 25 দিয়ে গুণ করা হয় তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে 15,500। এক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে মোট ভোটারের সংখ্যা সেটা হবে 15,500। অপশান বি হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 15 নম্বর কোশ্চেনটা বলছে 4টার থেকে 5টার মধ্যে কখন হচ্ছে ঘড়ির হচ্ছে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা হচ্ছে দ্বিতীয়বার হচ্ছে সমকোণে আসে? 4টার থেকে 5টার মধ্যে এই হচ্ছে ঘড়ি, এটা হচ্ছে 12, 3, 6 আর হচ্ছে 9। এক্স্যাক্টলি দেখো বলা হয়েছে 4টার থেকে 5টার মধ্যে, অর্থাৎ ঘড়িটা 4টা বেজে থাকবে, এখানে হচ্ছে 4টা আর এই হচ্ছে তোমার 5টা। ঘড়িটা যদি 4টা তোমার বেজে থাকে, 4টার থেকে যখন 5টা বাজবে তার মধ্যে হচ্ছে এক্স্যাক্টলি তারা কতবার হচ্ছে মানে কোন সময়টার মধ্যে তারা হচ্ছে দ্বিতীয়বার সমকোণে আসবে, অর্থাৎ ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটাটা সমকোণ তৈরি করবে, যেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এখানে আমি আর বেসিক কনসেপ্টে যাচ্ছি না, এটা মিলিয়ে হচ্ছে আমরা ফর্মুলাতেই দেখব। দেখো মিলিয়ে হচ্ছে যেটা ফর্মুলা আমি লাস্ট পার্টেই আবার ডিসকাশন করেছিলাম যে আমাদের হচ্ছে যদি তোমার হচ্ছে দুটো কাঁটা ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা সমকোণে কখন থাকবে, সেটার ক্ষেত্রে আমাদের ওই একই ফর্মুলা, যেটা হচ্ছে m = হচ্ছে 2 বাই হচ্ছে 11। এখানে আমরা লিখবো হচ্ছে t1 × হচ্ছে 30
প্লাস মাইনাস হচ্ছে থিটা। এবার দেখো যেহেতু হচ্ছে 4টার থেকে 5টার মধ্যে আমাদের সময়টা বের করতে হবে, তাহলে এম এখানে আমরা লিখব, আমরা এখানে লিখব হচ্ছে 2/11 আর T1 এর জায়গায় আমরা লিখব হচ্ছে 4টার থেকে যেহেতু 5টা তাহলে এখানে আমরা লিখব 4 গুণ হচ্ছে 30 আর এখানে আমরা লিখব হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে 90, এটা আমরা লিখব। দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, প্রথমে আমরা লিখব হচ্ছে 2/11, 4কে 30 দিয়ে গুণ করলে আমরা কত পাই, সেটা হচ্ছে 120 আর এখানে আমরা লিখব হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে 90। যদি প্রথমে আমরা প্লাস নিই তাহলে আমরা হচ্ছে যেহেতু হচ্ছে 4টার থেকে 5টার মধ্যে ঘন্টার কাটা আর মিনিটের কাটা কিন্তু দুবার 90 ডিগ্রিতে পাবো, তাহলে প্রথমে আমরা একবার প্লাস নেব আর একবার মাইনাস নেব। যদি প্রথমে আমরা হচ্ছে মাইনাস নিয়ে দেখি তাহলে কখন পাবো, 120 থেকে যদি 90 বিয়োগ করি, 120 থেকে 90 বিয়োগ করলে হচ্ছে 30, 30কে 2 দিয়ে গুণ করলে 60/11 অর্থাৎ এটা আমরা বলতে পারি হচ্ছে 5 সমস্ত হচ্ছে 5/11 মিনিট, অর্থাৎ 4টা বেজে 5 সমস্ত 5/11 মিনিটে কিন্তু আমরা একবার সমকোণে পাবো। আরেকবার কখন পাবো, যখন আমরা একবার প্লাস নেব, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 2/11, এখানে আমরা লিখব হচ্ছে 120 প্লাস হচ্ছে 90। একবার আমরা মাইনাস নিয়েছিলাম এখানে, এবার আমরা প্লাস নেব, তাহলে এখান থেকে এক্স্যাক্টলি কত পাবো। দেখো যদি আমি ফ্রেশভাবে ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2/11, এখানে আমরা পাবো হচ্ছে 120 প্লাস হচ্ছে 90, তাহলে আমরা পাবো হচ্ছে 2/11 আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে 120 আর 90 হচ্ছে 210, অর্থাৎ 420/11। তাহলে এক্স্যাক্টলি আমরা কত পাবো, সেটা হচ্ছে 3×11 হচ্ছে 33, এদিকে হচ্ছে 38, 2/11। 4টা বেজে 38 সমস্ত 2/11 মিনিটে কিন্তু ঘন্টার কাটা আর মিনিটের কাটা কিন্তু আবার সমকোণে আসবে। এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, দুবার আমরা পাবো, এটা হচ্ছে দ্বিতীয়বারের বেলা। আশা করি বুঝতে পারলে। তো এই হচ্ছে আমাদের মেনলি হচ্ছে WP SI, WP হচ্ছে WP কনস্টেবল মেন্স সেট হচ্ছে প্র্যাকটিস সেট হচ্ছে 52। এখানে মেনলি আমরা 15টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কারো কোথাও ডাউট থাকে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, যদি এই ভিডিওগুলো তোমাদের কোনো হেল্প করে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।